হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সৃজনশীল সলভ ক্লাসে। আজকের সৃজনশীল সলভ ক্লাসের ভিতর শুধুমাত্র সৃজনশীল সলভই থাকবে না, মনে রাখবে প্রথম পার্টটা হচ্ছে অ্যানালাইসিস। যে পরীক্ষক কোয়েশ্চেনটা করেছেন তার মাথায় কি ঘুরছিল তা বোঝার চেষ্টা করব, দেন আমরা সলভ করব। নর্মালি আমরা যখন সৃজনশীল সলভ করি আমরা আসলে বোঝার চেষ্টা করি না কি চেয়েছে, কি অ্যান্সার করতে হবে। মোস্ট অফ দ্য কেসে আমরা টেস্ট পেপার বলি বা গাইড সমাধানের ক্ষেত্রে প্রশ্ন না পড়ে সরাসরি উত্তরে চলে যাই, যার জন্য পরীক্ষার হলে একটা প্রশ্ন উত্তর করার পরবর্তী পার্টটা পারি না, অর্থাৎ দ্বিতীয় লাইন করার পর তৃতীয় লাইন কি হবে সেগুলো পারি না। আজকের ভিডিওটা স্মার্ট বোর্ডে না স্লাইড শেয়ার মোডে ডিপেন্ড করে না কোনো কিছু, তোমার কনফিউশন ক্লিয়ার হচ্ছে কিনা। আমি যখন এই ভিডিওটা করছি হয়তো বা তখন রাত 2টা বাজে, 3টা বাজে, 4টা বাজে, স্মার্ট বোর্ডের কাছে যেতে পারছি না, বাট আমার স্টুডেন্টের প্রবলেম ক্লিয়ার হওয়াটা জরুরি। সো চলো চলে যাই আজকের ক্লাসের সলিউশনে। মনোযোগ দিয়ে দেখো কি কি জিনিস বলা আছে, কিভাবে সলভ করতে হবে। লেটস গো। এবার আমরা আবার একটা কিউট সৃজনশীল নিয়ে এসেছি। কিউট সৃজনশীলে আমাকে Z1 বলা আছে, Z2 বলা আছে, ABCD বাস্তব সংখ্যা বলা হয়েছে। ক নাম্বার প্রশ্নটা খুবই কিউট। বলা হচ্ছে প্রতিটি বাস্তব সংখ্যা নিজেই একটি জটিল সংখ্যা। কেন? অর্থাৎ আমাদের একটা ইম্পর্ট্যান্ট MCQ আছে, যে সকল বাস্তব সংখ্যার সেট আর সাবসেট অফ কমপ্লেক্স নাম্বারের সেট সি। এটা কেন, এটা এক্সপ্লেনেশন চেয়েছে। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে তোমাদের জন্য যে বর্গমূল বের করা, যেটা তোমরা সবাই প্রো, এবং লাস্টলি একটা প্রুফ করতে বলা হয়েছে x1 x2 দুটা যদি জটিল সংখ্যার অনুপাত হয় তাহলে এই প্রমাণটা করতে হবে। কোয়েশ্চেনটা একদম সিম্পল, বাট ক আর খ এর জন্য মেনলি এটা নেয়া, এবং আমি মনে করেছি যে এই যে পার্টটা আছে আর সাবসেট অফ সি, এটা তোমাদের একটু বোঝা ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই কোয়েশ্চেনটা সিলেক্ট করা। এবার তোমরা যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখছো এখনই একটা কমেন্ট করে দাও যে দেখা শুরু করেছি। 2 নম্বরে একটা লাইক বাটন চেপে দাও, এতে করে আমি বুঝতে পারবো কারা কারা দেখছে, কারা কারা রেসপন্স করছে। আসলে আমি এই আইডিয়াটা পাই না কারা আমার রেগুলারলি ক্লাসগুলো করছে, আমি একটু দেখতে চাই। ঠিক আছে, ইনফরমেশনটা কমেন্টে জানিয়ে দিও। এখন ক নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাই। আমরা যদি ক নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাই তাহলে কি দেখতে পাই একটু ভালো করে দেখি। যে ক নাম্বার সলিউশনে যে পার্টটা বলা হয়েছে যে সকল বাস্তব সংখ্যায় আসলে জটিল সংখ্যার সাবসেট, তোমরা অনেকগুলো বর্ণনা আকারে লিখবা, বাট মেইন যে পার্টটা আছে সেই মেইন পার্টটা আমি একটু সিম্পলি ইজিলি বলে দিই। দেখো ভাইয়া, যে প্রত্যেকটা জটিল সংখ্যার 2টা অংশ থাকে। আমি যদি আরগা চিত্রে দেখাই, এইখানে একটা জটিল সংখ্যা আছে যেটাকে আমরা এবি বলতেছি। অ্যাকচুয়ালি এবিতে এই জটিল সংখ্যাটাকে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে? এবির ক্ষেত্রে এই জটিল সংখ্যাটা যদি Z1 হয়, এটা কিন্তু একই সাথে নির্দেশ করছে a প্লাস আইবি। কি নির্দেশ করছে? a প্লাস আইবি। এই যে আমাদের a প্লাস আইবি নির্দেশ করছে, আমি যদি a প্লাস আইবিকে মোটা দাগে আলাদা করে ফেলি, এখানে a কি? একটা রিয়েল কম্পোনেন্ট, আমি আর দ্বারা বোঝাচ্ছি। বি কি? একটা রিয়েল নাম্বার, আমি আর দ্বারা বোঝাচ্ছি। আই হচ্ছে লোকে জটিল সংখ্যার ইন্ডিকেটর বা নির্দেশক। তাহলে আমাকে বলো আইবি কি? ভাইয়া এ বি হচ্ছে লোকে নট রিয়েল, অবাস্তব সংখ্যা। কমপ্লেক্স যে পার্টটা আছে, অবাস্তব যে পার্টটা আছে, আনরিয়েল যে পার্টটা আছে, সেটা হচ্ছে আইবি। বাট বি কিন্তু ভাইয়া আমার বাস্তব সংখ্যা। সো এই ক্ষেত্রে দেখো, যে কোনো জটিল সংখ্যা বা বাস্তব সংখ্যার ক্ষেত্রে আমার বি যদি একটা বাস্তব সংখ্যা হয়, আর হয়, তাহলে তো ভাইয়া বি ইকুয়ালস টু 0 হতে পারে, হতে পারে না? কারণ আমার জটিল সংখ্যাকে, আমার শূন্যকে একটা বাস্তব সংখ্যা না, বাস্তব সংখ্যা তো, তাই বি কিন্তু ভাইয়া আমার একটা শূন্য হতে পারে। ইন দ্যাট কেস তুমি একটু মজা করে দেখো, তোমাকে 5 দেয়া আছে, এই 5কে যদি তুমি লিখো i ইন্টু 0, তাহলে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে জটিল সংখ্যা। সেম ওয়েতে এটাকে তুমি 5 মাইনাস i0 লিখতে পারো, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এই কারণটার জন্যই মেনলি বাস্তব সংখ্যাকে জটিল সংখ্যার সাবসেট বলা হয়, বাস্তব সংখ্যাকে জটিল সংখ্যার সাবসেট বলা হয়। এটা তুমি সমতল কল্পনা করে করতে পারো। যেই কনসেপ্টটা বুঝিয়েছি এই কনসেপ্টটা যদি তুমি বাংলায় খুব সুন্দরভাবে লিখে দিতে পারো, তোমার উত্তরটা হয়ে যাবে। আশা করি আমি যে কনসেপ্টটা ক্লিয়ার করতে চেয়েছিলাম তা পেরেছি। চলে যাচ্ছি আমাদের খ নাম্বার প্রশ্নে। আমাদের খ নাম্বার প্রশ্নে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে আমার এর মান দেয়া আছে -8 এবং বি এর মান দেয়া আছে -6।
বি ইকুয়ালস টু দেওয়া আছে -6, আমাকে বলছে একটা জেড তৈরি করো, যেই জেডটা হচ্ছে -8 -6i, একটা বাস্তব অংশ একটা অবাস্তব অংশের কথা বলা হয়েছে। আমার Z1 যে দেয়া ছিল প্রশ্নে সেই Z1 থেকে। এখন কি বলেছে, যে বলেছে √Z1 আমাকে বের করে দেখাও। √Z1 বের করার মানে হচ্ছে গিয়ে এই পুরোটাকে আমাকে বের করে দেখাতে হবে, ঠিক আছে। সো আমি √Z1 বের করতে যাব। √Z1 বের করতে যাওয়ার জন্য আমাদের যে সেই প্রথাগত পদ্ধতি আছে, -8 -6i যে আছে, এটাকে যদি একটু সুন্দর করে সাজাই, যে -8 তো আছে, -8 আমি কার কার মাধ্যমে আনতে পারি, -8 আমি কার কার মাধ্যমে আনতে পারি, যে স্যার 9 আর 6 এর মাধ্যমে আপনি আনতে পারেন। সো আমি যে কাজটা করব, এইটাকে 2ab আকারে লিখব, -8 -2 × 3i। এখন এইটা নিয়ে তোমাকে নাটক করতে হবে, এতটুকু অংশ নিয়ে 2কে টাচ করতে পারবে না, এতটুকু অংশকে শাফল করে স্কোয়ার করে -8 মিলাতে হবে, -8 মিলাতে হবে। এখন আমি যদি তোমার এখানে লিখি যে ভাইয়া 1 -2 × 3i প্লাস মাইনাস হচ্ছে হলো গিয়ে 9, মাইনাস হচ্ছে হলো গিয়ে 9, 9 থেকে 1 গেলে কত থাকে, 8 থাকে, কথা ঠিক কিনা, কথা ঠিক। সো ভাইয়া আমি যদি এখানে লিখি 1 - 2 × 1 × 3i, কারো কোনো কষ্ট আছে? আর -9কে আমি লিখতে পারি 3i তার হোল স্কোয়ার, ঠিক আছে। সেইখান থেকে আমরা কি পেয়ে যাই, 1 - 3i তার হোল স্কোয়ার। সুতরাং √Z ইকুয়ালস টু কি আসতেছে, 1 - 3i তার হোল স্কোয়ার, যেটা আসলে রেজাল্ট কি দাঁড়াবে, +-1 - 3i, অ্যান্ড দ্যাটস আওয়ার অ্যান্সার। এরকম প্রশ্ন পরীক্ষাতে বেশি বেশি আসুক, তাই না, যাতে আমরা ইজিলি পেরে যাই। চলো আমাদের গ নাম্বার প্রশ্নটা স্টার্ট করি। একদম সহজ আর একটা প্রশ্ন, গ নাম্বার প্রশ্ন। সেখানে আমাদের কি বলা হয়েছে, সেখানে আমাদের বলা হয়েছে যে x1 x অনুপাত y ইকুয়ালস টু Z1 অনুপাত Z2, বাকি x/y অনুপাত Z1/Z2, বা x/y অনুপাত Z1 এর মান কি ছিল, a + ib, আর সেটা ছিল c + id। খেলা তো এই পর্যন্তই। আমি যদি আর গুণ দেই তাহলে কি পাই, xc + dxi ইকুয়ালস টু ay + by। এখন আমাকে সিম্পলি যে কাজটা করতে হবে, যে i এর মানগুলোকে এক পাশে নিয়ে যেতে হবে এবং i ছাড়া যেগুলো আছে সেগুলোকে এক পাশে নিয়ে আসতে হবে। সো xc - ay, ওই পাশে দেখো by - dxi, আমি একটা by আইটাকে কমন নিয়ে নিব, xc - ay, i যদি কমন নিয়ে নিই তাহলে by - dxi, i আর লিখতে হবে না যেহেতু আগে লিখে ফেলছি। উভয় পক্ষকে বর্গ করব, আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে কি পাই, একটু ভালো করে দেখো, তাহলে আমরা পাই হচ্ছে xc - ay তার হোল স্কোয়ার ইকুয়ালস টু i স্কোয়ার মাইনাস হবে না by - dx তার হোল স্কোয়ার। চলো সূত্র ফেলাই, x স্কোয়ার c স্কোয়ার -2xc ay প্লাস a স্কোয়ার y স্কোয়ার ইকুয়ালস টু কি থাকবে, -1 b স্কোয়ার y স্কোয়ার -2by dx প্লাস d স্কোয়ার x স্কোয়ার। সিম্পলি এখন যেহেতু এখানে মাইনাস আছে, সবগুলোকে বাম পক্ষে নিয়ে আসো, সবগুলোকে বাম পক্ষে নিয়ে আসো। যেহেতু আমাদের প্রমাণে কি বলছে, আমি একটু প্রমাণটা দেখে নিব, প্রমাণের ডান পক্ষ 0, ঠিক আছে, সবগুলোকে বাম পক্ষে নিয়ে এসে পড়ো। তাহলে x স্কোয়ার c স্কোয়ার -2xc ay প্লাস a স্কোয়ার y স্কোয়ার, অঙ্ক শেষ কিন্তু, b স্কোয়ার y স্কোয়ার -2by dx প্লাস d স্কোয়ার x স্কোয়ার ইকুয়ালস টু 0। এখন ভাইয়া কষ্ট করে উত্তরটা দেখে দেখে
মানে প্রশ্নে যেটা প্রমাণ করতে বলছে ওইটা দেখে দেখে লিখে ফেলো, তোমার উত্তর হয়ে গেছে। ডি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। তুমি তো এখন প্রো, বুঝো না? জাস্ট খালি উত্তরটা দেখে দেখে যা যা বলছে তা তা তুমি এখন লিখে দিবা উত্তরটা দেখে দেখে। এসি প্লাস বিডি এক্স ওয়াই প্লাস এস স্কোয়ার বি স্কোয়ার সাথে কি আছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। দ্যাটস ইট। যারা যারা এতক্ষণ পুরো ক্লাসটা করেছো আবার একটা কমেন্টে জানিয়ে দাও যে ক্লাস ডান, এবং লাইক বাটনটা যেমনটা তোমরা চাপতেছো চেপে যাও, যাতে করে আমি বুঝতে পারি তোমরা রেগুলার কাজ করতেছো। যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাও, আমি থাকছি তোমাদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো।